তালিকাভুক্ত আরো গুরুত্বপূর্ণ দুজন আলোচক আছেন। ফলে আমি খুবই সংক্ষেপে আমার কথা শেষ করব। আমি আনিসুজ্জামান স্যার সম্পর্কে বলার কথা। আনিসুজ্জামান স্যার আপনাদের সবারই অত্যন্ত পরিচিত এবং আমি জানি যে তার সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণে জানেন। ভাষা আন্দোলনে তার ভূমিকা সম্পর্কেও বিস্তারিত লেখালেখি হয়েছে। এখানে আমাদের আলিম ভাই আব্দুল আলিম উপস্থিত আছেন, তিনি এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন। যদি এই সম্পর্কে কারো বিশেষ আগ্রহ থাকে তাহলে তারা বই দেখতে পারে। আমি এটা বলার জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছি বোধহয় একটা কারণে, সেটা হলো যে তিনি আমার পিএইচডি তত্ত্বাবধায়ক ছিলেন। মানে আমি আনিসুজ্জামান স্যারের সঙ্গে পিএইচডি করেছি এবং তার সম্পর্কে সেই সুবাদে কিছু লেখালেখি করেছি। এটা হয়তো তার একটা কারণ। আমি খুব সংক্ষেপে এই সংক্রান্ত আমার যে বলার কথা সেটা বলবো। আনিসুজ্জামান স্যারের জন্ম হয়েছিল 1937 সালে, তার মানে 1952 সালে তার বয়স 15 বছর। তো 15 বছরের বয়সীরাও আমাদের জাতীয়তাবাদী ইতিহাস তার দিকে তাকালে আমরা দেখব যে 15 বছর বা 14 বছর বয়সীরাও কখনো কখনো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন 69-এর মতিউর রহমান এরকম তালিকার মধ্যে পড়ে। কিন্তু এই 15 বছর বয়সী একজন কিশোরী বলবো, তিনি এসএসসি পাশ করে তখন কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন। এরকম বয়সী একজনের পক্ষে তিনি যে পরিমাণ ভূমিকা রেখেছেন বা যতটা সংশ্লিষ্ট ছিলেন ভাষা আন্দোলনের সঙ্গে, সেটা খুবই বিরল ব্যতিক্রম বলেই মনে হয়। হয়তো এরকম আর দ্বিতীয় উদাহরণ, এতটা সক্রিয়তার দ্বিতীয় উদাহরণ বোধহয় পাওয়া যাবে না। তার অনেকগুলো মাত্রা আছে এবং বিভিন্ন দিক থেকে আমরা সেটা পাঠ করতে পারি। তো তার আগে তার সক্রিয়তার একটা ছোট্ট তালিকা আমি করি। তিনি আরো নিচের দিকের ক্লাসে থাকতেই আসলে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং 52 সালেও 21শে ফেব্রুয়ারির আগেও তিনি মিছিল মিটিং করেছেন, সভায় অংশ নিয়েছেন এবং সভা আয়োজনের ক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি পতাকা বিক্রির মতো আনুষ্ঠানিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। 21শে ফেব্রুয়ারিতে তিনি ওই জমায়েতের মধ্যে ছিলেন এবং পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে অন্য অনেকের সঙ্গে তিনিও আক্রান্ত হন এবং তিনি তার বিবরণী মতে, তার জীবনীতে যে বিবরণী আছে তার বিবরণী মতে এবং অন্যদের সাক্ষ্য মতে তিনি পুকুরের পাড়ে গিয়ে তার স্যান্ডো গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে চোখ টোক ধুয়ে আবার জামা পরে তিনি আবার সভাস্থলে ফিরে আসেন এবং পরে বিকেলে যখন ঢাকা মেডিকেলের 11 নম্বর ব্যারাকে স্থাপিত যে মাইক্রোফোনে যে ঘোষণার কাজ চলছিল, সেখানেও তিনি অন্যতম প্রধান বক্তা ছিলেন। এটা আমার কাছে অবশ্য একটু বেশ কৌতূহল উদ্দীপক ব্যাপার মনে হয় যে একটা খুবই সেন্ট্রাল আয়োজন চলছে এবং সেখানে ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন 15 বছর বয়সী অনতি তরুণ, আমরা কিশোরী বলবো তাকে, তিনি বক্তৃতা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং তাকে বলা হচ্ছে একটা বক্তৃতা লিখে দিচ্ছে। তিনি লিখে দিতে যেটা পঠিত হবে, তিনি বলছেন যে কিন্তু কথা বলার সঙ্গে হাতের গতি সংগতি রক্ষা করতে পারছিল না, ফলে ওই বক্তৃতা লিখে অন্যের পড়ার পরিবর্তে তিনি নিজেই সেই বক্তৃতা দিয়েছিলেন। এরপরেও তার সক্রিয়তা অব্যাহত ছিল এবং ঘটনাক্রমে 21শে ফেব্রুয়ারির উপর প্রথম যে ছোট পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল সেটিও রাষ্ট্রভাষা আন্দোলন কি ও কেন, এটা যে প্রকাশিত হয়েছিল সেটাও তার লেখা। এটা বোধহয় ওলি আহাদের দায়িত্বে ছিল এবং তিনি ওলি আহাদ তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি একটু বিভ্রান্ত বোধ করছিলেন যে তিনি কি লিখবেন। ওলি আহাদ তার উপর ভরসা করতে পারছিলেন এবং তিনি বলছেন যে তুমি এই সম্পর্কে যা তোমার অনুভূতি আসে, তোমার যা মনে আসে তুমি তাই লিখো, এবং দেখা যাচ্ছে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা হয়েছিল। না হয় আনুষ্ঠানিকভাবে এটা ছাপা হতো না। ফলে এই আনুষ্ঠানিক প্রথম বইটি, পুস্তিকাটি, ঠিক বই নয়, পুস্তিকাটিও তার লেখা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা খুব ইমিডিয়েটলি ঘটেছিল। আপনারা জানেন যে হাসান হাফিজুর রহমান 21শে ফেব্রুয়ারি নামে সংকলন করেছিলেন। এই সংকলনের সঙ্গেও আনিসুজ্জামান খুব গভীরভাবে যুক্ত ছিল। তার একটা বড় প্রমাণ হলো এই যে বইয়ের প্রথম এডিশনে যে উৎসর্গপত্রটি লেখা আছে এটা কিন্তু সরাসরি আনিসুজ্জামানের হাতের লেখা। ফলে আনিসুজ্জামান নানান দিক থেকে খুবই কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের। খুব লম্বা সময়ের এবং ভাষা আন্দোলনেও আমি বলবো যে তার নিজের গুণে এবং
কতকটা ঐতিহাসিকভাবে পরবর্তীকালে কিংবদন্তি হয়ে উঠবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠবে, এমন কিছু কাজ হয়তো খানিকটা ভাগ্য গুণেও ঘটে। আনিসুজ্জামান নিজেও তার এই ধরনের বহু ভূমিকাকে তার ব্যক্তিগত সৌভাগ্য হিসেবে অনেক সময় বর্ণনা করেছিলেন। দেখা যাচ্ছে যে তিনি তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কথা হলো এই যে একজন 15 বছর বয়সের তরুণ, অনতি তরুণ কিংবা কিশোর এর এতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করব? এটার ব্যাখ্যার অনেকগুলো দিক তো আছে। একটা দিক আছে সাংগঠনিক। আমরা দেখবো যে তিনি কম বয়সী হলেও এবং মাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র হলেও তিনি আসলে যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি একটা গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। ফলে একটা সাংগঠনিক একটা ব্যাপার আছে। তার যে কেন্দ্রীয় ভূমিকায় অংশ নেওয়া, তিনি ঠিক নেতা নন, সেটা হয়তো এই বয়সের লোকদের পক্ষে সম্ভব নয়, কিন্তু খুবই কেন্দ্রীয় ভূমিকা পালনের পেছনে দেখা যাচ্ছে একটা সাংগঠনিক ব্যাপার আছে। তিনি ছিলেন সেখানে এবং ওলিয়াহাদের সঙ্গে ছিলেন। ওলিয়াহাদ যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন, ফলে তিনিও সেই সঙ্গে সক্রিয়তার অনেকগুলো সুযোগ পেয়েছিলেন। এছাড়াও হয়তো তিনি সেটা করতে পারতেন। দ্বিতীয় যে ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পারিবারিক আবহ। আলিম ভাই তার বক্তৃতায় একটা শ্রেণীগত বৈশিষ্ট্যের কথা বলেছেন। আনিসুজ্জামানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমরা দেখবো যে তার বাবার একটা সামাজিক প্রতিষ্ঠা ছিল, নাগরিক প্রতিষ্ঠা ছিল, এবং এই ধরনের ব্যাপারগুলোর সঙ্গে আনিসুজ্জামান খুব অল্প বয়স থেকে যে এত গভীরভাবে যুক্ত ছিলেন, তার একটা পারিবারিক ঐতিহ্য আছে। আপনারা জানেন যে তার দাদাও খুব বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তার বাবা এসব ব্যাপারে আগ্রহী ছিলেন। যেমন একটা ছোট্ট উদাহরণ যেটা খুবই বিখ্যাত ঘটনা, সেটা হলো যে পুলিশের চোখ এড়ানোর জন্য জগন্নাথ কলেজে একটা এই ধরনের একটা সভা করার প্রয়োজনে তিনি তার বাবার ডাক্তার লেখা গাড়িতে এই মাইক্রোফোন নিয়ে গিয়েছিলেন, বহন করেছিলেন। ফলে দেখা যাচ্ছে যে একটা পারিবারিক সম্পৃক্তি ছিল এবং সম্মতি ছিল। ওই সম্মতিটা খুব গুরুত্বপূর্ণ, যে অনেকে তো বাধা দেয়, কিন্তু তার পারিবারিক সম্মতি ছিল। এবং আরেকটা পারিবারিক সম্মতির পরিসর এবং গভীরতা বুঝতে পারবো আরেকটা তথ্য উপস্থাপন করলে, যে তিনি 23-এ তিনি বর্ণনা করছেন যে 23 ফেব্রুয়ারি যখন শহীদ মিনার তৈরি হচ্ছিল, তখন সেখানে অনুদান বা চাঁদা সংগ্রহ করা চলছিল, এবং তাকে অবাক করে দিয়ে, তাকে প্রায় আগে না জানিয়ে তার মা একটা সোনার হার সেই তহবিলে দিলেন। এটা তার পরলোকগত বোনের হার ছিল। ফলে দেখা যাচ্ছে যে একটা পারিবারিক আবহের মধ্যে তিনি এই পুরো ব্যাপারটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু এটাও হয়তো যথেষ্ট নয় এটা বর্ণনা করার জন্য, কারণ আমরা যদি তার পরবর্তীকালীন সমস্ত কর্মকাণ্ড দেখি তার মৃত্যু পর্যন্ত, এবং ওই সময়েও তার যদি আমরা দেখি যে তিনি লেখায় ভূমিকা পালন করছেন, কেবল কর্মী হিসাবে নন। একটা বিরাট এত বড় একটা ঐতিহাসিক ঘটনা একেবারে প্রথম পুস্তিকার লেখক হয়ে যাওয়া, সেটা নিশ্চয়ই চারটিখানি ব্যাপার নয়। এবং তার ওই চেতনাগত একটা সম্মতি এবং তার সাংস্কৃতিক রাজনৈতিক প্রস্তুতির সেই একটা প্রাথমিক পরিচয় প্রকাশ নিশ্চয়ই তখনই ঘটেছিল। সেটার পরিচয় আমরা পরে অব্যাহতভাবে পেয়েছি। আপনারা জানেন যে অধ্যাপক আনিসুজ্জামান 60-এর দশকে আমাদের এখানকার যে জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রাম, সেটার খুবই কেন্দ্রীয় চরিত্র ছিলেন, এবং সেই সংগ্রামের প্রতীক হয়ে ওঠা রবীন্দ্রনাথের, এবং সংগ্রামের খুবই একটা লক্ষণ বা উপলক্ষ হয়ে ওঠা রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে যে সমস্ত কাজ হয়েছিল, সেখানে আনিসুজ্জামান ছিলেন খুবই কেন্দ্রীয় চরিত্র। তিনি ওই সময় 1968 সালে বেরিয়েছিল, 1961 সালে পরিকল্পিত হলেও আহমদ সফা এবং অন্যরা রবীন্দ্রনাথের উপর যে সংকলন প্রকাশের পরিকল্পনা করেছিলেন, তিনি ছিলেন তার সম্পাদক, যেটা 1968 সালে বেরিয়েছিল। 1971 সালে তিনি ওই ঠিক সেরকম কেন্দ্রীয় ভূমিকায় পালন করেছিলেন। আপনারা জানেন যে তিনি আমাদের প্রবাসী সরকারের সঙ্গে তিনি পদস্থ ভূমিকায় কাজ করেছিলেন, এবং সারা পৃথিবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং প্রবাসী সরকারের পক্ষে জনমত সংগ্রহের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। এবং তারপরের ভূমিকাটাও খুব ঈর্ষণীয় প্রায় যে কারোর জন্য, যে তিনি সংবিধানের বাংলা অনুবাদ করার যে কমিটি হয়েছিল, তিনি তার প্রধান ছিলেন। ফলে আনিসুজ্জামানের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেছিল যে আমরা যদি জাতীয়তাবাদী আমাদের ইতিহাসের কথা বলি, আমরা যদি সেই ইতিহাসের ডমিনেন্ট ডিসকোর্সের মধ্যে যেভাবে বলা হয় যে 1952-এর 21শে ফেব্রুয়ারি বা 1952-কে আমরা যদি তার একটা সূচনা লগ্ন ধরি, তাহলে সেখান থেকে শুরু করে পরবর্তীকালে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধের পরবর্তীকালেও প্রধান যে ভূমিকাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, তার প্রত্যেকটাতে আনিসুজ্জামান খুব কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। আর যদি আন্দোলন সংগ্রামের বাইরে আমরা ওই চেতনাগত দিকটাকে আরেকটু প্রসারিত করি, আমি খুব বিস্তারিত করবো না, তাহলে আমরা দেখবো যে তিনি ওই কাজটি করেছিলেন। তিনি ভাষা নিয়ে গবেষণা করেছিলেন গুরুত্বপূর্ণ। তিনি মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য নামে এখন পর্যন্ত সম্ভবত বাংলাদেশে লেখা হওয়া সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সাইটেড
গবেষণা গ্রন্থটি লিখেছিলেন এবং সেখানে আমরা দেখব যে তিনি আসলে কি কাজ করেছিলেন। তিনি মুসলিম মানুষকে, মুসলিম জনগোষ্ঠীর 200 বছরের ইতিহাসকে একটা স্বাতন্ত্র্যবাদী ধারার বিপরীতে সমন্বয়বাদী ধারায় বিচার বিশ্লেষণ করেছিলেন এবং এই সংক্রান্ত পরবর্তীকালে অসংখ্য গবেষণা আসলে ভিত্তিভূমি হিসেবে বইটি আবির্ভূত হয়েছিল। তিনি বাংলা গদ্য নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং সবচেয়ে 21-এর চেতনা আমরা যাকে বলি, 21-এর বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদী অভিপ্সা একটা প্রকাশ আমরা যাকে বলতে পারি, সেটা এই যে বাংলাদেশে বাংলা ভাষার প্রমিতায়নের যতগুলো কাজ আজ মানে তার মৃত্যু পর্যন্ত হয়েছে, তিনি প্রায় সবগুলোতে সভাপতি হিসেবে কিংবা প্রধান রচয়িতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তো সেদিক থেকে আমরা বলবো যে তিনি একজন ভাষা সংগ্রামী এবং তার পরবর্তীকালে যতটা বাংলাদেশের মাপে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যতটা বিকাশ তা আমরা কোন একজন ব্যক্তির কল্পনা করতে পারি, আনিসুজ্জামান ছিলেন তার একটা বাস্তব উদাহরণ। আমি আলাপ শেষ করবো শুধু এই বলে যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভাষা আন্দোলনের 70 বছর পালন করছি এবং ভাষা আন্দোলনের একটা সুস্পষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সুস্পষ্ট আর্থ সামাজিক পটভূমি ছিল। তার মধ্যেই ওই সময়ের সবচেয়ে উজ্জ্বল তরুণ তরুণীরা ভূমিকা পালন করেছিলেন এবং সেই ভূমিকা তাদেরকে পরবর্তীকালে বৃহত্তর জাতীয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করেছিল। আমরা যদি আজকের দিনে আমাদের একই ধরনের জনগোষ্ঠীর সাপেক্ষে রাজনৈতিক, সামাজিক কিংবা ভাষিক, সাংস্কৃতিক দায়িত্ব যদি চিহ্নিত করতে না পারি, আমরা যদি ওই চিহ্নায়নের ভিত্তিতে আমাদের নিজেদের সক্রিয়তাকে নতুন একটা ভূমিকায় যদি প্রকাশ করতে না পারি, তাহলে এই স্মৃতি তর্পণ আসলে খুব বেশি কাজের কাজ হবে না। আমি আশা করছি আমাদের পুরনোদের এই ভূমিকাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করে আমাদের আজকের প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে সক্রিয় হব। যারা উপস্থিত ছিলেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।